প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের তৃতীয় ধাপের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন সেটা কিন্তু পর্ষদ থেকে অলরেডি দিয়ে দিয়েছে। এর আগে প্রথম এবং দ্বিতীয় ধাপে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কিছু প্রশ্ন দিয়েছিল, যার উত্তর আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকে আমি তোমাদের সাথে এই ভূগোল বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের 4টে কোশ্চেন তোমাদের এবার দিয়ে দিয়েছে তৃতীয় পার্টে, সেই 4টে প্রশ্নের উত্তরগুলি পয়েন্ট আকারে এবং চিত্রের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা কিন্তু নিজেদের খাতায়, যে বিষয়ভিত্তিক খাতা অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যে আলাদা আলাদা খাতা রয়েছে, সেই খাতায় কিন্তু খুব সুন্দর করে এই উত্তরগুলো লিখে ফেলবে এবং যেগুলো চিত্র দেওয়া সম্ভব সেগুলো চিত্রসহই লিখবে। এবং পরবর্তীতে যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন কিন্তু তোমাদের সেই বিষয়ের যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদেরকে এই খাতা জমা দিতে হবে এবং এর উপরেই কিন্তু তোমাদের যে ইউনিট টেস্টের নাম্বার, সেই নাম্বার তোমরা পাবে। তো আজকের এই ভিডিওটি তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে বিস্তারিত একটা আলোচনা করা থাকবে এবং তোমাদের ভূগোলের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সলভ হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটি দিয়েছে তোমাদের সেটা হচ্ছে বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্নটা দিয়েছে মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ যুক্তিসহ ব্যাখ্যা দাও। তৃতীয় প্রশ্নটা কি, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। আর চতুর্থ প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে এই 4টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা তাহলে আমাদের কি ছিল, বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো। দেখো, তাহলে প্রথমেই অ্যারোসলটা কি আমাদের জানতে হবে। দেখো, বায়ুতে যে ভাসমান ধূলিকণা থাকে তাকেই কিন্তু বলা হয় অ্যারোসল, ঠিক আছে। তো এই অ্যারোসলের উৎস কী, মানে দেখো সমুদ্র তীরবর্তী অঞ্চল বা মরু অঞ্চলের যে সূক্ষ্ম বালিকণাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতাসে মিশে যায়। এছাড়া কলকারখানার যে ধোঁয়া, তার সাথে প্রচুর ধুলোর কণা বা ধোঁয়ার যে ছাইয়ের কণা সেগুলো থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার অতি সূক্ষ্ম লবণের কণা এবং আগ্নেয়গিরি থেকে নির্গত যে ছাই ভস্ম সেগুলো বাতাসে মিশে যায় এবং উল্কার পুড়ে যাওয়া যে ধ্বংসবিশেষ তাও কিন্তু বাতাসে মিশে গিয়ে এই ধূলিকণা সৃষ্টি করে বা অ্যারোসলের সৃষ্টি করে। এবারে অ্যারোসল বায়ুমণ্ডলে যে রয়েছে তার কি গুরুত্ব রয়েছে আমরা দেখে নেব। দেখো, বিকিরিত যে তাপশক্তি অর্থাৎ সূর্য থেকে আগত যে তাপশক্তি, সেই তাপশক্তি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের, আমাদের পৃথিবী পৃষ্ঠের দিকে এগিয়ে আসে, তখন সর্বপ্রথম এই ধূলিকণাকে উত্তপ্ত করে এবং এই ধূলিকণা উত্তপ্ত হয় বলেই বায়ুমণ্ডলও উত্তপ্ত হয়। জলীয় বাষ্প ধূলিকণা বা অ্যারোসলকে আশ্রয় করে ভেসে বেড়ায়। যে জলীয় বাষ্প তৈরি হয় সূর্যের তাপে, সেই জলীয় বাষ্পগুলো কিন্তু যখন উপরে উঠে যায় তখন কি হয়, ঘনীভূত হয়, ঠান্ডা হয়, ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে এই ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এবং এর ফলে কি হয়, মেঘ, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি ঘটাতে কিন্তু এই ধূলিকণা বা অ্যারোসল পরোক্ষভাবে হলেও সাহায্য করে। এছাড়াও ধূলিকণায় বিচ্ছুরিত আলোর প্রভাবেই আকাশের রং নীল। দেখো, আমাদের পৃথিবীর যে বেশিরভাগ অংশ সেটাতে কি রয়েছে, জলভাগ, 3 ভাগ জল 1 ভাগ স্থল এবং জলটাকে মহাকাশ থেকে দেখতে নীল রঙের লাগে। এবার এই যে নীল রঙের মানে জলের যে প্রতিচ্ছবি, যে সূর্যরশ্মি জলের উপরে পড়ে যে বিকিরিত হয়ে কোথায় গিয়ে পড়ে, বাতাসের যে এই যে ধূলিকণা বা অ্যারোসল ভেসে বেড়ায় তার উপরে প্রতিফলিত হয় এবং তার ফলেই কি হয়, আমরা আকাশটাকেও কিন্তু নীল রঙের দেখতে পাই। আর কি হয়, দেখো উষা এবং গোধূলির সময় কি হয়, আমরা উষা কখন, যখন ভোরবেলা অর্থাৎ সূর্য উদয়ের আগে কিন্তু আমরা সূর্যরশ্মিকে পূর্ব আকাশে দেখতে পাই। আবার সন্ধ্যাবেলা মানে বিকালের পর এবং সন্ধ্যার আগের মুহূর্তে যখন সূর্য অস্ত গেছে, মানে সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে, কিন্তু তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ আমরা পশ্চিম আকাশে সূর্যের আলোটাকে দেখতে পাই। তার কারণ হচ্ছে এই যে বাতাসের যে ধূলিকণা বা অ্যারোসল থাকে, সেই সূর্যের আলো কিন্তু ওই ধূলিকণার উপরে পড়ে এবং সেই ধূলিকণার উপরে সূর্যরশ্মিটা পড়ে বিকিরিত হয়ে আমরা সেই রশ্মিটাই দেখতে পাই, যার জন্য আমরা সূর্য উদয়ের আগে মানে উষা এবং সূর্য অস্তের পরে অর্থাৎ গোধূলির সময়ও আকাশে সূর্যের আলোকে দেখতে পাই এবং সেটা অ্যারোসল বা ধূলিকণার উপস্থিতির কারণেই হয়ে থাকে। তাহলে এই হলো
বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব। তোমরা যেমন পয়েন্ট করে লেখা আছে এরকম পয়েন্ট করে খাতায় খুব সুন্দর করে লিখে ফেলবে। দ্বিতীয় প্রশ্নটা কি, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ। এই কথাটির যুক্তিসহ ব্যাখ্যা দাও। দেখো, মানুষের ক্রিয়াকলাপের ফলে এবার এই যে পৃথিবী যে প্রাকৃতিক সৌরপর্দা, এটা কি, এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর রয়েছে সেই স্তরটার নাম কি, স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের একটা আবরণ রয়েছে, যার সংকেত হচ্ছে O3। তো সেই ওজোন গ্যাসকেই বলা হচ্ছে, বা ওজোনের যে স্তরটাকে বলা হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা। অর্থাৎ পৃথিবী ধরো এটা, এবং ওজোন গ্যাসটা পৃথিবীর মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে এরকম একটা চাদরের মতো পৃথিবীকে বেষ্টন করে আছে। এটাই হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা। এর কাজ কি, এর কাজ হচ্ছে যে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি পৃথিবীর দিকে আসে, সেই ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এই স্তর, যার ফলে কি হয়, সেই অতি বেগুনি রশ্মির যে ক্ষতিকারক প্রভাব তার হাত থেকে আমাদের পৃথিবী রক্ষা পায়। কিন্তু সেই ওজোন স্তরটা ধীরে ধীরে কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের দ্বারা। যেমন মানুষ কি উৎপাদন করছে, ক্লোরোফ্লুরোকার্বন, যেটা এই ওজোন গ্যাস বিনাশের একটি অন্যতম প্রধান কারণ। কিভাবে করছে? দেখো, মানুষ বিভিন্ন জিনিসপত্র যেগুলো বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন করে এবং বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে বর্তমান যে চাহিদার যুগে, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফোম শিল্প, রং শিল্প, প্লাস্টিক শিল্প, সুগন্ধি শিল্প প্রভৃতি থেকে এই CFC গ্যাস মানে ক্লোরোফ্লুরোকার্বন এই গ্যাস নির্গত হয়, যা কিন্তু এই ওজোন স্তরের পক্ষে খুবই ক্ষতিকারক। ঠিক আছে, তাছাড়াও কি, নাইট্রাস অক্সাইড বাতাসে মিশছে মানুষের ক্রিয়াকলাপের ফলে, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহারের ফলে, যানবাহনের ধোঁয়ার সাথে এবং নাইলন শিল্প থেকে এই নাইট্রাস অক্সাইড গ্যাস বাতাসে নির্গত হচ্ছে, এবং যা গিয়ে এই ওজোন গ্যাসের যে স্তর সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে মানুষের কার্যকলাপের ফলেই হচ্ছে। এছাড়া নাইট্রোজেন অক্সাইড নির্গমন, ঊর্ধ্বাকাশে মানে আকাশে মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই যে জেট বিমান চলাচল করে, সেই জেট বিমান থেকে এই নাইট্রোজেন অক্সাইড বা NO গ্যাস নির্গত হয়, যে গ্যাসটা কিন্তু ওজোন স্তরের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়াও সালফারের কণা, কারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় সালফারের কণা, যেটাও কিন্তু এই ওজোন গ্যাসের বিনাশের কারণ। তাহলে এই সমস্ত কার্যকলাপগুলো কিন্তু মানুষের দ্বারা হচ্ছে, এবং যার ফলে আমাদের যে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বা ওজোন গ্যাসের যে স্তর সেটা বিনষ্ট হচ্ছে। তোমরা এটাও কিন্তু খুব সুন্দর করে পয়েন্ট করে নিজেদের খাতায় লিখে ফেলবে। এরপর তৃতীয় প্রশ্নটা কি, ট্রোপোস্ফিয়ারের বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। দেখো, বৈপরীত্য উষ্ণতাটা কি? বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত, তাই তো? তাহলে বিপরীত উষ্ণতার যে অবস্থা সেটা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা। তো এই বৈপরীত্য উষ্ণতা কোথায় দেখতে পাওয়া যায়? ট্রোপোস্ফিয়ারে। তাহলে ট্রোপোস্ফিয়ারের স্বাভাবিক যে উষ্ণতা সেটা কি? ট্রোপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে ট্রোপোস্ফিয়ার হচ্ছে একদম ভূপৃষ্ঠের নিচের স্তরে যে বায়ুমণ্ডল সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার এটা। এবং এর বৈশিষ্ট্য কি, যত উচ্চতা বৃদ্ধি পাবে তত উষ্ণতা কী হবে? কমতে থাকবে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই ট্রোপোস্ফিয়ার স্তরে মানে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে না গিয়ে উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই অবস্থাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। কেমন? তো এই বৈপরীত্য উষ্ণতা কেন সৃষ্টি হয় ট্রোপোস্ফিয়ারে, সেই কারণগুলোই আমরা জেনে নেব। দেখো, প্রথম কারণ কি, পার্বত্য অঞ্চলে দেখো দুটো পর্বতের মাঝখানের যে অংশ, নিচু অংশ, তাকে কি বলা হয়? উপত্যকা। তো এই পর্বতের যে উঁচু অংশগুলো রয়েছে ট্রোপোস্ফিয়ারে, তাহলে বৈশিষ্ট্য কি হচ্ছে? উপরের দিকে উষ্ণতা কম, নিচের দিকে উষ্ণতা বেশি। কিন্তু এর বিপরীত অবস্থা কখন সৃষ্টি হবে? দেখো, এই পার্বত্য অঞ্চলে তাহলে উপরে রয়েছে কি? উপরের দিকে রয়েছে শীতল বায়ু। এবার উপরের যে শীতল বায়ু ভারী হওয়ার কারণে সেটা ধীরে 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 এই পর্বতের গা বেয়ে
নিচের দিকে নেমে আসে, উপত্যকার নিচের দিকে নেমে আসে। এবং অপেক্ষাকৃত এই নিম্ন উপত্যকায় যে উষ্ণবায়ু ছিল, তো উষ্ণবায়ু হালকা হয় বলে সেই বায়ুটা তখন উপরের দিকে উঠে যায়। তো দেখা যায় যে তাহলে শীতল বায়ুটা যখন নিচে নেমে আসছে, উষ্ণবায়ু উপরে উঠে যাচ্ছে, তখন নিচের বায়ুটার যে উষ্ণতা তার থেকে উপরের বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় এবং এই ট্রপোস্ফিয়ার স্তরের যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেটা বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। তো এইভাবে হতে পারে। দ্বিতীয় কি দেখো, তো দিনের বেলায় সূর্যরশ্মি যখন ভূপৃষ্ঠকে এসে উত্তপ্ত করে, রাত্রিবেলা কি করে, এই ভূপৃষ্ঠ থেকে সেই তাপটা বিকিরিত হয়ে যায়। কিন্তু রাত্রিবেলা আকাশ যদি মেঘযুক্ত থাকে, অর্থাৎ মেঘলা আকাশ থাকে, তাহলে পরে এই উষ্ণতা বিকিরিত হয়ে মেঘে গিয়ে ধাক্কা খায় এবং মহাকাশে বিকিরিত হতে পারে না। ফলে এই ভূপৃষ্ঠ যত তাপ বিকিরণ করে দিল, তো ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে গেল অপেক্ষাকৃত, এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুর স্তর রয়েছে সেটাও কিন্তু অপেক্ষাকৃত একটু ঠান্ডা হলো। কিন্তু এই উষ্ণ বায়ু যে উষ্ণতাটা বিকিরিত হয়ে গেছিল, সেটা মেঘের যে আস্তরণ বা আচ্ছাদন রয়েছে তার নিচে গিয়ে অবস্থান করে, অর্থাৎ নিচের দিকে ঠান্ডা বাতাস থাকে, অর্থাৎ শীতল বায়ু দেখা যায়, আর উপরের দিকে দেখা যায় উষ্ণ বায়ু। এর ফলে কি হয়, বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। তৃতীয় কারণ কি দেখো, শীতকালে কি হয়, দিনের বেলা ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত হয় বায়ুমণ্ডলের থেকে, বা বাতাসের যে স্তর থেকে ভূপৃষ্ঠ বেশি উষ্ণ হয়, এবং রাত্রিবেলা এই ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি তাপকে বিকিরণ করে, কারণ ভূপৃষ্ঠ কঠিন উপাদান দিয়ে গঠিত হওয়ায় যেমন খুব দ্রুত উত্তপ্ত হয়, আবার খুব দ্রুত শীতল হয়ে যায়। তো এই রাত্রিবেলা যখন এই ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে দিচ্ছে, তখন কি হচ্ছে, বাতাসের যে উষ্ণতা সেটা কিন্তু অত তাড়াতাড়ি বাতাস বিকিরণ করতে পারছে না, যার ফলে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে এবং ভূপৃষ্ঠের সংলগ্ন যে বাতাসের স্তর রয়েছে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে। অপেক্ষাকৃত উপরের যে বায়ু সেটা অত দ্রুত তাপ বিকিরণ করতে পারছে না, এবং তখন নিচের অংশের থেকে উপরের অংশের যে বায়ু সেটা উষ্ণ থাকছে, যার ফলে কি হচ্ছে, বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হচ্ছে। 4 নম্বর কি দেখো, নাতিশীতোষ্ণ মণ্ডলে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়, সেটা কিভাবে সৃষ্টি হয়, মেরু অঞ্চল থেকে শীতল বায়ু ছুটে আসে এবং নিরক্ষীয় অঞ্চলের দিক থেকে উষ্ণ বায়ু ছুটে যায়, এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে এই দুই বায়ুর সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ঘটার ফলে শীতল বায়ু যেহেতু ভারী হয়, তাহলে শীতল বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অবস্থান করে, এবং উষ্ণ বায়ু হালকা হয় বলে সেটা এই শীতল বায়ুর সাথে সংঘর্ষ লেগে উপরের দিকে উঠে যায়। এর ফলে কি দেখা যায়, যে নিচে শীতল বায়ু বিরাজ করে এবং উপরের দিকে উষ্ণ বায়ু বিরাজ করে, এবং এই অবস্থায় উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি হয়। তাহলে আমি 4টে কারণ তোমাদের বলে দিলাম যে কিভাবে ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হচ্ছে, কেমন। তো এইগুলোই তোমরা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে, তার সাথে সাথে এই চিত্রগুলোও অঙ্কন করবে। 4 নম্বর প্রশ্নটা কি ছিল, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। প্রথম পয়েন্ট কি, স্থলভাগ ও জলভাগের বন্টন। দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, এখানে রয়েছে জলভাগ, এটা স্থলভাগ। দিনের বেলায় সূর্যরশ্মির তাপে স্থলভাগ খুব দ্রুত উষ্ণ হয়ে পড়ে, তুলনামূলকভাবে জলভাগটা খুব ধীরে ধীরে উষ্ণ হয়। তো দিনের বেলায় স্থলভাগ বেশি উষ্ণ থাকে, তার জন্য স্থলভাগে কী হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, আর জলভাগে উচ্চচাপ বিরাজ করে। এবং তোমরা জানো যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাহলে দিনের বেলায় সেই জন্য জলভাগের দিক থেকে বায়ু স্থলভাগের দিকে ছুটে যায়। আবার রাত্রিবেলা কি হয়, ঠিক বিপরীত অবস্থা, অর্থাৎ স্থলভাগ খুব দ্রুত শীতল হয়ে পড়ে, কিন্তু জলভাগ অত তাড়াতাড়ি তাপ বিকিরণ করতে পারে না, ফলে ধীরে ধীরে ঠান্ডা হয়, যার ফলে রাত্রিবেলা জলভাগের উপর নিম্নচাপ বিরাজ করে এবং স্থলভাগের উপর উচ্চচাপ বিরাজ করে। তার ফলে কি হয়, রাত্রিবেলাতে স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে বাতাস ছুটে যায়।
কিন্তু এই যে বাতাস স্থলভাগের দিকে জলভাগের দিকে যাচ্ছে এবং জলভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, এই স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি হচ্ছে, সবথেকে বেশি প্রভাব ফেলছে এই উপকূল অঞ্চলের উপরে। তো এখানে ক্রমাগত এই সমুদ্রবায়ু এবং যে স্থলবায়ু তার যে একটা মিশ্রণ ঘটছে, তার ফলে এই উপকূল অঞ্চলের যে জলবায়ু সেটা সারা বছরই সমভাবাপন্ন থাকে, অর্থাৎ সারা বছর একই রকম জলবায়ু দেখতে পাওয়া যায়, অর্থাৎ সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাওয়া যায়। কিন্তু স্থলভাগ থেকে যতই আমরা দূরবর্তী স্থানে যাই তত কি হয়, এই সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর যে প্রভাব কিন্তু সেখানে পড়ে না, যেই কারণে সেখানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয় এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়। তো এইভাবেই কিন্তু বায়ুর যে উষ্ণতা তার তারতম্যে স্থলভাগ এবং জলভাগের বণ্টনের একটা প্রভাব রয়েছে। এছাড়া নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা কি? দেখো, নগরায়ন করতে গেলে কি করতে হয়, অনেক গাছপালা কেটে ফেলতে হয়, রাস্তাঘাট তৈরি করতে হয়, বড় বড় বিল্ডিং নির্মাণ করতে হয়, ইট বালি পাথর দিয়ে সেখানে সমস্ত যে মাটির উপরিপৃষ্ঠ, ভূমির উপরিপৃষ্ঠটা সেটা সম্পূর্ণরূপে ঢেকে যায়, যার ফলে কি হয়, সেখানে কিন্তু উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকে। এছাড়া শিল্পায়নের ফলে শিল্প কারখানার যে বিষাক্ত বা দূষিত ধোঁয়া সেগুলো বাতাসে মেশে এবং বাতাসের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। তো সেই জন্য নগরায়ন এবং শিল্পায়ন যেখানে বেশি মাত্রায় হয় সেখানে কিন্তু বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। তো 4টে প্রশ্নের উত্তর এখানে তোমরা নিশ্চয়ই আজকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের এই ভিডিও নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনেও জানাতে পারো। তাহলে ভালো থেকো সকলে, আজকে এই পর্যন্তই।